ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের প্রথম ম্যাচ যেখানে মোকাবেলা করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তারা লড়বে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 28শে মার্চ বাংলাদেশ সময় রাত্র 8টাতে। ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরুতে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করব, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে আইপিএলের নতুন একটা সিজন এবং গত বছরের চ্যাম্পিয়ন দল ব্যাঙ্গালোর এই সিজনটা শুরু করছে তাদের নিজেদের মাঠে। এই দুই দল তারা সর্বশেষ যে নিজেদের ভিতরে 10টা ম্যাচ খেলেছে, সেই 10টা ম্যাচের ভিতরে 4টাতে জিতেছে ব্যাঙ্গালোর, 6টাতে জিতেছে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং হেড টু হেডের ব্যাপারটা তো বললামই, কিন্তু গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই মাঠের রেকর্ড। এই মাঠে কিন্তু নর্মালি এই মাঠের যে রেকর্ডটা সেটা হচ্ছে এই মাঠে কিন্তু 50% টাইমে ব্যাঙ্গালোর জয়লাভ করে, মাত্র 30% টাইমে হায়দ্রাবাদ জয়লাভ করে। তার মানে এই হোমের বেনিফিটটা একেবারে ব্যাঙ্গালোর যে খুব ভালোভাবে নিতে পারে তা না, তবে হায়দ্রাবাদ কিন্তু এই ব্যাঙ্গালোরের মাঠে খুব বেশি একটা ভালো পারফরমেন্স করে না। 10টার ভিতর মাত্র 3টা জেতে এবং এখানে কিন্তু 10টার ভিতর 5টা জেতে ব্যাঙ্গালোর, তবে সেই হোম ক্রাউডের একটা বেনিফিট তারা পাবে। আমি টিম নিয়ে একটু পরে কথা বলি, যদি এই মাঠটা নিয়ে কথা বলি। নর্মালি এই চিন্নাস্বামী স্টেডিয়ামে মোটামুটি রান থাকে এবং যেহেতু প্রথম ম্যাচে রান থাকবে স্বাভাবিক। টসে জিতলে অবশ্যই পরে ব্যাটিং করা উচিত। যেহেতু প্রথম ম্যাচ, যেহেতু রাতে খেলার ডিউ কতটুকু আসবে সেটা আমরা পিচ রিপোর্টে বুঝতে পারবো। তবে যেহেতু দুই দলেরই প্রথম ম্যাচ, অতএব সবাই চাইবে একটু পরে ব্যাটিং করার এবং আইপিএলে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারের একটা ব্যাপার আছে, অতএব সেই হিসাবটাও সবাই কিন্তু মাথায় কাজ করবে। আমি যদি ওভারঅল এখানে বলি যে এখানে সর্বশেষ যে ম্যাচগুলো হয়েছে তার অ্যাভারেজ হিসেবে 42টা ম্যাচে আগে ব্যাট জিতেছে, 54টা ম্যাচে পরে ব্যাট জিতেছে। তার মানে এখানে পরে ব্যাটের রেকর্ডটা ভালো এবং যেহেতু টুর্নামেন্টটা মাত্র শুরু হয়েছে সেক্ষেত্রে অবশ্যই পরে ব্যাট করাটা ভালো। যদি এখানে অনেকগুলো ম্যাচ হলে তখন হয়তো পিচ কিছুটা স্লো হয়ে যেতে পারে, তখন আপনি চাইলে আগে ব্যাটিং করতে পারেন, বাট প্রথম ম্যাচ ওই হিসেবে আমি এটা বলতে পারি। এবং আগে ব্যাটিং অ্যাভারেজ রান 169, সর্বোচ্চ রান এখানে কিন্তু চেজ হয়েছে 213। অতএব এখানে কিন্তু রান আছে, আপনি যদি আগে ব্যাটিং করেন মোটামুটি ভালো রান কিন্তু এখানে করতে হবে, কোনো সন্দেহ নেই। এবার আমি যদি একটু স্কোয়াড নিয়ে কথা বলি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দুই দলেরই বেশ পরিবর্তন এসেছে স্কোয়াডে। ব্যাঙ্গালোরের কথা যদি বলি, অবশ্যই ফিলিপ সল্ট তিনি থাকবেন এই সিজনে। তিনি আছেন, বিরাট কোহলি আছেন, রজত পাতিদার তাদের অধিনায়ক, জিতেশ শর্মা আছেন, রোমারিও শেফার্ড আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার, ক্রুণাল পান্ডিয়া আছেন, ভুবনেশ্বর কুমার আছেন, জস হ্যাজেলউড আছেন। তিনি খেলবেন কিনা অবশ্যই খেলতে হবে, কারণ তিনি খেলে তার যে 4 ওভার খুবই ক্রিটিক্যাল। এবং সুয়েশ শর্মা আছে, এছাড়াও দেবদূত পাডিক্কল, জ্যাকব বেথেলকে তারা এই বছর ইনক্লুড করেছেন। দুর্দান্ত পারফরমেন্স, দুর্দান্ত মুডেও আছেন, টি20 ওয়ার্ল্ড কাপে তার সেঞ্চুরিও আছে। জ্যাকব ডাফিকে তারা ইনক্লুড করেছেন পেসার। ব্যাঙ্গালোরের পেস ডিপার্টমেন্টেও কিছুটা সমস্যা আছে, তো হ্যাজেলউড এবং জ্যাকব ডাফি যদি খেলেন তাহলে সেটা পেস ডিপার্টমেন্টটা তাদের আরও স্ট্রং হবে। জর্ডান কক্স আছে, আমি জানি না তিনি খেলবেন কিনা বা তাকে এই ম্যাচে আমরা পাবো কিনা, কারণ তার থেকেও আরও অনেক প্লেয়ার এই দলটাতে আছেন। নুয়ান থুসার আছেন, তিনি অ্যাভেলেবল হবেন কিনা সেটাও একটা ব্যাপার এই আছে। টিম ডেভিড, এখন টিম ডেভিড না বেথেল কারা খেলবেন বা দুজনকেই খেলাবেন কিনা সেটাও একটা বিষয় আছে। ভেঙ্কটেশ আয়ারকে তারা এই সিজনে ইনক্লুড করেছেন। এখন দেখা যাক যে তাদের দল একেবারে পারফেক্ট। আমি মনে করি যে তাদের স্পিনে ক্রুণাল পান্ডিয়ার মতো স্পিনার আছে, সুয়েশ শর্মার মতো লেগ স্পিনার আছে, ভুবনেশ্বরের পেস বোলিংয়ে এক্সপিরিয়েন্স আছে, হ্যাজেলউড আছে, ডাফিকে ইনক্লুড করেছে, দুজনেই খেলতে পারে। কারণ ব্যাটিংয়ে কিন্তু ব্যাঙ্গালোরের খুবই একটা সমস্যা নেই, তাদের ব্যাটিং যথেষ্ট পরিমাণ ভালো। ভেঙ্কটেশ আয়ারকেও তারা নিয়েছে, গত সিজন ভেঙ্কটেশের ভালো যায়নি, তিনি কেকেআরে ছিল, এই সিজনে তাকে নিয়ে আসা হয়েছে। আর বিরাট কোহলি নিজে আছেন, রজত পাতিদার আছেন, ফিলিপ সল্ট যদি খেলে যান একটা দুর্দান্ত ইনিংস, অতএব সেটা তো আছেনই। এবার একটু আমি সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলি। সানরাইজার্স হায়দ্রাবাদ দলে অবশ্যই ট্রাভিস হেড আছেন, বাট ট্রাভিস হেডের ফর্ম কিন্তু খুব বেশি একটা রিসেন্ট ফর্মে, ওয়ার্ল্ড কাপেও তার খুব বেশি একটা ফর্ম নেই। অভিষেক শর্মাও আছেন, মোটামুটি রান পান, তার কিছু দুর্বলতা আছে, সেটা আমরা টি20 ওয়ার্ল্ড কাপই দেখেছি। অতএব সেই ক্যালকুলেশন এখানেও হয়তো কাজে লাগবে, সেই ব্যাপারটা থাকবে। এরপরে যে প্লেয়ারগুলো যেমন নীতিশ কুমার, হেনরি ক্লাসেন, এবং হেনরি ক্লাসেনের পরে কিন্তু আছেন ঈশান কিষান, তিনি আছেন। ঈশান কিষানের রিসেন্টলি ফর্মও তার মোটামুটি ভালো। এছাড়াও প্যাট কামিংস থাকলেও ক্যাপ্টেন্সি প্যাট কামিংস করবেন না, যেহেতু প্যাট কামিংস কয়েকটা ম্যাচে শুরুর দিকে তিনি থাকছেন না, সো এই ম্যাচেও প্যাট কামিংস নেই, এটা একটা বিষয়। হার্ষল প্যাটেল আছেন, জয়দেব উনাদকার আছেন, এছাড়াও ব্রাইডেন কার্স আছেন। ব্রাইডেন কার্স অবশ্যই খেলাবেন, পেসার, তাকে দল রাখবেন। কামিন্ডু মেন্ডিস আছেন,
ক্যামেরন মেন্ডিস, লিয়াম লিভিংস্টোনকে তারা ইনক্লুড করেছেন। লিয়াম লিভিংস্টোন তার উপরে ওইভাবে ভরসা করার কিছু নেই, তিনি 5টা ম্যাচের ভিতর হয়তো একটা ম্যাচে একটা ভালো ইনিংস খেলে ফেলেন, এই কিন্তু রেগুলার পারফরমেন্স করা মানে তিনি তো আসলে শট খেলতে চান, তো ওই মানে অনেক সময় হয়ে যায়, তবে রেগুলার পারফর্মার কিন্তু তিনি না, এটা একটা সমস্যা। এই হচ্ছে এই দলটার অবস্থা। তো এই দলটার যে রিসেন্ট যে ওই ট্রাভার্স হেড এবং ক্লাসেন জিতো আছে, ক্লাসেনের কিন্তু তার অনেক দিন খেলার বাইরেও তিনি অবসরও নিয়েছেন ইন্টারন্যাশনাল থেকে, অতএব তিনি ভালো প্লেয়ার, বাট তাকেও এখান থেকে অনেকদিন খেলার ভিতর নেই, সেই ব্যাপারগুলো দলে মাথায় রাখতে হবে। অতএব যতটাই বড় বড় নাম হায়দ্রাবাদের আছে অনেকগুলোরই কিন্তু ফর্ম কিন্তু নেই। সো ওভারঅল যদি আমি হিসেব নিকেশ করি এবং প্যাট কামিংসের না থাকাটাও দলের একটা বড় প্রথম দিকে সেটব্যাক, যদিও ব্র্যান্ডন কার্স খেলবেন। সো ওভারঅল এই ম্যাচে আমার প্রেডিকশন, আমি এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ফেভারিট রাখবো। এখন বাকিটা হচ্ছে টসের পরে হচ্ছে স্কোয়াডের পরে বোঝা যাবে এই ম্যাচে কে ফেভারিট থাকবে। আপনার মতামত তো অবশ্যই দিবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, যেটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পাবেন, কমেন্ট সেকশনে পাবেন, জয়েন হয়ে থাকবেন।